নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনে। অবশ্য প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, 10ই মার্চ রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এবং যেমনটা দেখা যাচ্ছে যে আজই ব্রিগেডে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ প্রস্তুতি একেবারে খতিয়ে দেখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগর্জন সভার প্রস্তুতি চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা রয়েছে এবং সেই সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পৌঁছে গিয়েছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কি চলছে, কি ছবি দেখতে পাচ্ছ? দেবজ্যোতি, শোনা যাচ্ছে? শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং এবারের ব্রিগেড সমাবেশ অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সামনে লোকসভা নির্বাচন। তবে এবারে যে মঞ্চকে তৈরি করা হয়েছে তাকে একেবারে অভিনবভাবে সাজিয়ে তোলা হয়েছে, কারণ মূল মঞ্চ থেকে প্রায় 700 মিটার পর্যন্ত একটি বিশেষ র্যাম্প তৈরি করা হয়েছে। অর্থাৎ মূল মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সাধারণ মানুষের মাঝখানে পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব দিকে সব দিকেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে পারবেন বা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে পৌঁছাতে পারবেন। অর্থাৎ মূল যে সভা রয়েছে, সভা থেকে সাধারণ যে কর্মী সমর্থকরা আসেন তাদের একেবারে মাঝখানে চলে যেতে পারবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতি একেবারে খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং তিনি ইতিমধ্যেই সেই র্যাম্প দিয়ে হাঁটলেন এবং প্রায় 6 থেকে 700 মিটার লম্বা এই র্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 10 তারিখ সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে তিনি তার বাক্য বিনিময় করবেন, তেমনি কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের যাতে কোনো অসুবিধা না হয় একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝখান পর্যন্ত পৌঁছে যেতে পারবেন তৃণমূল নেত্রী। সেইভাবেই মঞ্চকে সাজিয়ে তোলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। এই জনগর্জন সভা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার কিন্তু এই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবেন। দেখো, এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে, মূলত দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে প্রথম মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদরা থাকবেন। অন্যদিকে যে মঞ্চটা রয়েছে সেখানে সমাজের বিশিষ্ট দলের মানুষরা থাকবেন, এছাড়াও বিধায়করা থাকবেন, এছাড়াও বেশ কিছু মহিলাকেও কিন্তু সেই মঞ্চে ঠাঁই দেওয়া হবে। অত্যন্ত আধুনিকভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চকে সাজিয়ে তোলা হয়েছে, যা কিন্তু স্মরণকালে এ রাজ্যের কোনো রাজনৈতিক মঞ্চকে এইভাবে সাজিয়ে তোলা হয়নি। কারণ প্রতিবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের মধ্যে যে উন্মাদনা থাকে, সেই উন্মাদনা যাতে কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটতে পারে সেই জন্য এই র্যাম্পটিকে তৈরি করা হয়েছে। অর্থাৎ সাধারণ কর্মী সমর্থকদের পাশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাতে পারবেন। ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত প্রায়, আর কয়েক ঘন্টা, আর 48 ঘন্টা সময় রয়েছে। তার মাঝেই কিন্তু প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু যে ত্রুটিগুলি রয়েছে সেই ত্রুটিগুলো যাতে সমাধান করা যায়, এবং যেহেতু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের একটি অস্ত্রোপচারের জন্য তিনি খুব একটা ভালো করে হাঁটতে পারেন না, সেই জন্যই কিন্তু এই র্যাম্পটিকে তৈরি করা হয়েছে। স্বর্ণালী, একেবারে অবশ্যই জনগর্জন সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সবটাই তিনি খতিয়ে দেখছেন। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সন্দেশখালীর সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সিবিআইকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতকে এই ব্যাপারে হলফনামা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সন্দেশখালী মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সিবিআইকে, বিশেষত যারা এলাকায় থাকেন তাদের জীবিকার নিরাপত্তাও প্রয়োজন রয়েছে। যেহেতু সিবিআইকে হস্তান্তর করা হয়েছে তদন্ত, তাই সিবিআইকে এই মামলার সাক্ষীদের নির্দিষ্ট আইন ও গাইডলাইন মেনে নিরাপত্তা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, সন্দেশখালীর প্রায় ৮০ জন আক্রান্ত রয়েছেন, যাদের অভিযোগ রয়েছে। প্রধান বিচারপতি বলেন, তাদের বিষয়ে লিখিত আবেদন জমা করুন। এলাকার মানুষ যারা আক্রান্ত বলে অভিযোগ জানাতে চান, তাদের পরিচয় এবং কিভাবে আক্রান্ত তাও এই আবেদনে স্পষ্ট করে জানাতে হবে। আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের বক্তব্য, তপশিলি জাতি ও উপজাতিদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জমি নিয়েছেন শাহজাহান, কিন্তু বিডিও কিভাবে সেই জমি ফেরত দিচ্ছেন? প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, মানবাধিকার থেকে জমি কেড়ে নেওয়া সংক্রান্ত যেসব অভিযোগ আসছে সমস্ত বিষয়ে শোনা হবে, কিন্তু তার আগে সব পক্ষকে তাদের নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল। কলকাতা হাইকোর্টে জারি থাকছে সন্দেশখালীর শতপ্রণোদিত মামলা। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। এবার যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছলেন সিবিআই এর আধিকারিকরা। সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ি রয়েছে এবং সেখানেই ইতিমধ্যেই পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। আমরা জানি যে বুধবারই কোর্টের নির্দেশ ছিল সিবিআই এর কাছে হস্তান্তর করা হয় শেখ শাহজাহানকে, এবং তার পরবর্তীতে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে পৌঁছেছে সিবিআই। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে, কখন পৌঁছেছে সিবিআই এর প্রতিনিধি দল এবং কোন কোন সূত্র মূলত তারা খতিয়ে দেখবেন? দেখো, কোর্টের নির্দেশে পরে ২৪ ঘন্টার মধ্যে গতকাল অর্থাৎ বুধবার দিনকে সিবিআই যখন হাতে পেয়ে তার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। ইতিমধ্যে সন্দেশখালীর যে বেতাজ বাচ্চা শেখ শাহজাহানকে সিবিআই তাদের তদন্তের সাথে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল, ইতিমধ্যে ইডি যেন একটি মামলা করেছিল, তার ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল এবং মারধর করা হয়েছিল, কিছু তথ্য এবং তাদের ল্যাপটপ চুরি হয়ে গেছিল, অর্থাৎ লোপাট হয়ে গেছিল। এবং এই নিয়ে কিন্তু ইডির তরফ থেকে একটি মামলা করা হয়, পাশাপাশি পুলিশের তরফ থেকে একটি সুমোটো মামলা করা হয় এবং শাহজাহানের পরিবারের তরফ থেকে। কিন্তু ইডির এই মামলার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে সিবিআই সূত্রে, এই আজকে শাহজাহানের বিশেষ করে কলকাতা বাসন্তী হাইওয়ে যে শেখ শাহজাহানের যে মাছের আড়ত রয়েছে, সেখানে সিবিআই এর 5টি গাড়ি করে বেশ কিছু প্রতিনিধি দল যান। সেখানে গিয়ে তারা পুরো বিষয়টা দেখেন। পাশাপাশি তারা আকুঞ্জিপাড়া অর্থাৎ ধামাখালী সরবেরিয়া রোডের যে আকুঞ্জিপাড়ার যে শেখ শাহজাহানের মূল বাড়ি রয়েছে, তুমি জানো সেই মূল বাড়ি ইতিমধ্যে সিল করা হয়েছে। ইডি আধিকারিকরা সিল করে রেখেছে। সেই বাড়ির চারিপাশে যান এবং গিয়ে তা প্রত্যক্ষ গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 15 মিনিট সেই আধিকারিকরা ছিলেন এবং ঘটনার স্থল একবার ইডি, তুমি জানো ইতিমধ্যে যে ঘটনাস্থলে যে আক্রান্ত হয়েছে, মারধর হয়েছে, ইডি আধিকারিকরা তারা হেনস্থার শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে। এবং এই সিবিআই প্রথম কখনো ইডি আক্রান্তের ঘটনায় যখন কেস ডায়েরি হাতে নিয়েছে, অর্থাৎ তার তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তারা সরেজমিনে তারা সশরীরে গিয়ে সেখানে হাজির হয়েছে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়া বাড়ি এবং সরবেরিয়ার যে মাছের আড়ত, সেখানে গিয়ে তারা দেখেন, পুরো বিষয়টা খতিয়ে দেখেন। পাশাপাশি এখনো পর্যন্ত প্রায় 15 মিনিট থাকার পরে সিবিআই প্রতিনিধি দল 5টি গাড়ি করে তারা সেখান থেকে ফিরে আবার রওনা দিয়েছেন। এখন প্রাথমিক যে সিবিআই সূত্রের খবর, এর মধ্যে হয়তো নেড়ার থানা কিংবা বরিশাল মহকুমা আদালতেও আসতে পারে, এমনটাও ধারণা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর, 15 মিনিট থাকার পরে সিবিআই আধিকারিক যে প্রতিনিধি দল তারা শেখ শাহজাহানের মাছের আড়ত এবং সরবেরিয়া আকুঞ্জিপাড়ার যে বাড়িতে তারা গিয়ে সরাসরি দেখে সেখানকার তারা ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন। কিন্তু এখন কোথায় আসেন এই ব্যাপারে কিন্তু এখনো পরিষ্কার নয়। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা গেছে, সন্দেশখালী নেয়ার থানাও আসতে পারেন, যেহেতু নেয়ার থানায় ইডি আধিকারিকরা সেখানে অভিযোগ দায়ের করেছিল। পাশাপাশি শেখ শাহজাহানকে বরিশাল মহকুমা আদালতে তোলা হয়েছে, তাকে পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছিল 10 দিনের। তার আগামী 10ই মার্চ তার ফের ডেট শুনানি। তার মধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা, সিবিআই আধিকারিকরা এই কেস ভার নিয়ে যখন আদালতেও আসতে পারেন তার কেস ডায়েরি দেখতে। গোটা প্রক্রিয়াটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সিবিআই সূত্রে যেটুকু খবর, এখনো তারা 15 মিনিট থাকার পরে আবার তারা পুনরায় ফিরে আসছেন। এখন কোন দিকে তাদের দিক, তার গন্তব্যস্থল কোথায় সিবিআই আধিকারিকরা, সেটা ধাপে ধাপে জানা যাবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আপনাদের আবারও জানিয়ে রাখি, শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং সেখানে গিয়েই তল্লাশি চালাচ্ছেন সিবিআই এর দল। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
ফেলাম বিরতির পর এবার নজর রাখবো যে খবরের দিকে। আলিপুরদুয়ারে জারি বার্লা টিগ্গা চাপানুতোর। বিধায়কের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার। বিধায়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দড়ি টানাটানিতে বেকায়দায় বিজেপির শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আর এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার চাপানোতর। মনোজ টিগ্গাকে নিয়ে ফের বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। বিধায়ক হওয়ার পর মনোজ টিগ্গার সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে বলে দাবি তার দলেরই সাংসদ জন বার্লার। টিগ্গার প্রার্থীপদ বাতিলের দাবিও তুলেছেন তিনি। ভোটের টিকিট না পেয়েই মনোজকে বারবার সাংসদ নিশানা করছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। 15টা টিপার চলে ভুটানে ডোলোমাইটের, ওর 15টা গাড়ি টিপার চলে, ওইটা চোখে নাই, মানুষের চোখে নাই। হ্যাঁ, সেরে ও পেট্রোল পাম্প চালাচ্ছে, ঠিক আছে ওইটা। হ্যাঁ, জমি কিনেছে, বাড়ি ঘর বানাইছে, শুধু আমার কমপ্লেন করেছে। আমি আদিবাসীরা কোনোদিন বাড়ি বানাইতে পারবে না? হ্যাঁ, আদিবাসীরা কোনোদিন বিল্ডিং বানাইতে পারবে না? আরে বানাইছি তো মানুষকে সেবার জন্য। তাহলে কি ওয়াকিবহাল মহলের ধারণা উত্তরবঙ্গে জনপ্রিয়তা হারিয়েছেন জন বার্লা, সেই কারণেই এবার আলিপুরদুয়ারে প্রার্থী বদল করেছে বিজেপি। যদিও 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভায় প্রাপ্ত ভোট সংখ্যার নিরিখে আলিপুরদুয়ারে ভালো জায়গাতেই ছিল বিজেপি। 2019-এর লোকসভা ভোটে জন বার্লা পেয়েছিলেন 7,50,804 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দশরথ তির্কি পেয়েছিলেন 5,68,015টি ভোট। 2021-এর বিধানসভা ভোটে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মনোজ টিগ্গা পেয়েছিলেন 90,718টি ভোট। তৃণমূলের রাজেশ লাকড়া পান 61,033টি ভোট। উত্তরবঙ্গে একসময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতেই এবার প্রার্থী পদ নিয়ে বার্লা টিগ্গা দ্বন্দ্বে সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল। যদিও সমস্যা মেটাতে সচেষ্ট হয়েছেন মনোজ। ইতিমধ্যেই জন বার্লার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক এবং খোদ এবারের প্রার্থী মনোজ টিগ্গা। তবে তাতেও বরফ গলেনি, উল্টে তাঁদের যাওয়ার পর আগুনে ঘি পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টিগ্গা তাঁর বাড়ি ফিরে যাওয়ার পরেই ফের সুর চড়িয়েছেন বার্লা, যদিও হাসি মুখেই সমালোচনা সামলেছেন টিগ্গা। দেখুন, ওনার কথাতে কোনো সত্যতা নেই, ঠিক আছে। বাদ বাকি এটুকু বলতে পারি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা কেউ ঠিক করতে পারে না, সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করেন যে কোন কেন্দ্রে কি প্রার্থী হবে। সম্পত্তির পরিমাণ নিয়ে টিগ্গা বার্লা চাপানুতরের মাঝে তৃণমূলের নিশানায় বিজেপির দুই নেতাই। আয় বহির্ভূত সম্পত্তির মালিকানা এবং বেআইনি ব্যবসার মালিকানায় দুই নেতাই অভিযুক্ত বলে দাবি তৃণমূল শিবিরের। গত বিধানসভা নির্বাচনেই বলেছিলাম যে মনোজ টিগ্গা অবৈধ ডাম্পারের ব্যবসা করে, অবৈধ বালিপাথরের ব্যবসা করে। সেদিন কিন্তু মানুষ আমাদের কথা বিশ্বাস করেনি। আজ যখন তাদের সাংসদ বলছে, মানুষকে ভাবতে হবে সত্যতা। আর যিনি বলছেন তিনিও একটা প্রাসাদ তৈরি করেছেন চাপাতি বাগানের জমির মধ্যে, যার নিজস্ব জমি না। হ্যাঁ, তো এইবার আমরা দেখব যে ইডি কখন আসে, সিবিআই কখন আসে। ভোটের আগে দলেরই দুই নেতার কোন্দলের জেরে শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারে বিজেপির আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছে বিজেপি শিবির। তাই টিকিট নিয়ে কোন্দল মেটাতে সক্রিয় বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত বার্লা টিগ্গা দ্বন্দ্ব নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপির। আলিপুরদুয়ার থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, তারপর 100 ডায়াল করে স্বীকারোক্তি। বেহালায় স্ত্রীকে খুন করে গ্রেফতার স্বামী। স্থানীয়দের দাবি স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরে সংসারে অশান্তি লেগেই থাকত। দম্পতির 2 সন্তানও রয়েছে। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। কলকাতায় রোমহর্ষক খুন, সন্তানদের সামনেই স্ত্রীকে খুন স্বামীর। পরে পুলিশকে নিজেই ফোন করে খুনের কথা স্বীকার। বেহালার রাজা রামমোহন রায় রোডের সুকান্ত পল্লীর ঘটনা। মৃতের নাম সমাপ্তি দাস, অভিযুক্ত স্বামী কার্তিক দাস। দম্পতি 1 বছর ধরে সুকান্ত পল্লীতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাদের 5 বছরের এক মেয়ে ও 12 বছরের এক ছেলে রয়েছে। প্রতিবেশীদের দাবি স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝামেলা লেগেই থাকত। সম্প্রতি ফোনে বেশি ব্যস্ত থাকতেন সমাপ্তি। সেই থেকেই কার্তিকের ধারণা হয় স্ত্রী পরকীয়ায় জড়িত। শুরু হয় তুমুল অশান্তি। প্রেম করতো মেয়েটা, হ্যাঁ বউটা। তারপরে
ও জানতে পারে, হাতে হাতে নাকি ধরেছে, ঘরে বিছানার উপরে ডেড বডি, কম্বল চাপা দিয়ে রেখেছে। কার ছিল এটা? ওটা তার বইয়ের। মানে হাজবেন্ড পলাতক? না, ও সিলিন্ডার হয়েছে পুলিশের কাছে, পুলিশকে ওই ফোন করেছে যে আমি মেরেছি। বৃহস্পতিবার ভোররাতে 100 ডায়াল করে পুলিশকে নিজেই স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন কার্তিক। শুধুমাত্র সন্দেহের বশে এত বড় পদক্ষেপ, ঘটনায় হতবাক আত্মীয়রা। শুনলাম মারা গেছে, মেরে ফেলেছি, মেরে দিয়েছে, এটাই বললো। ওনার স্বামী মেরে ফেলেছে, কিছু কারণ তো আমি বলতে পারবো না, ওদের কারণে কি হতে কি পারিবারিক অশান্তি হতোই, ওদের ফোন 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 করা নিয়ে খুব অশান্তি হতো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কম্বলে মোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেফতার কার্তিক দাস। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে সমাপ্তিকে। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। রিয়া মাঝি ও শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।